আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি একটি ভিডিও বার্তার শুরুর অংশটি দিয়ে। সেটা শুনুন প্রথমে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদিসের সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না। নিশ্চয়ই বুঝে গেছেন বার্তাটি ওসমান হাদির হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার। এই ভিডিও বার্তাটি শুধু শুনিয়ে দিলাম প্রথমে, এরপরে তার যে পুরো ভিডিও বার্তাটি তার সেটা আপনাদের সামনে নিয়ে আসব। এখন যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আমি এই চ্যানেলে ইতিপূর্বে 3টি ভিডিও আপলোড করেছি। তার প্রথমটি ছিল 16ই ডিসেম্বর। তার শিরোনাম ছিল, সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ওসমান হাদির খুনিকে খুঁজে দিলেন আগাথা ক্রিস্টি। সেখানে আমি উল্লেখ করেছি যে আগাথা ক্রিস্টির ওপরে এই দায়িত্ব, তার যে ধরন, তার যে গোয়েন্দা অর্কুল পোয়ারো, তার যে ধরন তদন্তের, সেই অনুযায়ী এই খুনটি করেছে ওই ওসমান হাদির কাছের লোক, যাদের এই খুন হওয়ার ফলে যাদের লাভের সম্ভাবনা, তারাই তাকে খুন করেছে। অর্থাৎ মোটিভটা হচ্ছে বড় কথা। সেই মোটিভ দেখে আমি বলেছিলাম যে এই খুনের পেছনে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা চালিকা শক্তি, আমি স্পষ্ট করে বলিনি, কিন্তু আমি সেখানটায় প্রথম ভিডিওতে যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই খুনের পিছনে স্পষ্টভাবে রয়েছে জামাতের হাত। এমনকি জামাতের এই কাজটি সম্পন্ন করার জন্যে যে শুটার বা ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয়েছিল, সেই খুনির নিয়োগের পেছনেও ছিল এই সরকারের সঙ্গে যারা আছে একদম উঁচু মহলে। তারা কারা? মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান। আমি ইঙ্গিত করেছিলাম এই যে ভারতের ওপর দোষ দেয়া হচ্ছে, আওয়ামী লীগের ওপর দোষ দেয়া হচ্ছে, এরা কেউ নয়। এই খুনি হচ্ছে এই সরকারের ভেতরে যারা একদম উঁচুতে বসে আছেন তারা। আমি আমার দ্বিতীয় ভিডিও করেছিলাম তার 3 দিন পরে, যেদিন হাদি মারা যান, এবং সেই দিনের ভিডিওতে আমি বলে এসেছিলাম, আরও স্পষ্ট করে বলেছিলাম যে এই ভিডিওর পেছনে যে জামাতের হাতের কথা সেটা সেখানে বলেছিলাম। এবং 26 তারিখে আমি সেখানটায় নিয়ে এসেছিলাম এই বক্তব্য যে হাদির ভাই ওমর হাদি, তিনি বলছেন যে এই খুন করা হয়েছে নির্বাচন রুখতে। অর্থাৎ আমি প্রথম দিন যেগুলো বলেছিলাম ঠিক সেই জিনিসগুলোই পরবর্তী সময়ে একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেল। এই পরিপ্রেক্ষিতে আমি তৃতীয় দিন অর্থাৎ 26 তারিখের ভিডিওতে আমি এটাও বলেছিলাম হাদির খুনি বর্তমানে কোথায় আছে। আমি বলিনি যে ওই ফয়সাল করিম মাসুদ তিনি হাদিকে খুন করেছেন, এটা বলিনি। আমি বলেছিলাম যিনি খুন করেছেন তিনি এখন রয়েছেন পাকিস্তান দূতাবাসে। এই পাকিস্তান দূতাবাসে তিনি রয়েছেন, এবং এই আমার থাকাটা, আমি সম্ভবত আমি সবার আগে পাকিস্তান দূতাবাসে রয়েছে হাদির খুনি, সেটা আমি প্রথম বলি। তো আমি ছাড়াও এই কথাটি বলেছেন আমাদের আর একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী কি বলেছেন তার ভিডিওতে, সেটা একটু শুনুন আপনারা। Akanksha, we are hearing the voice of Islamabad via Dhaka. And that is what it's saying, that Hadi's killers are in Meghalaya, whatever, Ramo Hills. But in reality, I can say on record
that both the killers of Hadi are currently, just now, they are inside the Pakistan High Commission's first floor, which is called Dhaka cell. They are very much inside road number 71, Gulshan, Dhaka. They are inside the Pakistan High Commission, and they were used and hired by Pakistan High Commission to assassinate Hadi for a political mileage that Pakistan is already getting, and to somehow destabilize the country's situation, and to how to say, never hold any election in this country. So I'm repeating, the killers of Hadi are not in Meghalaya. The killers of Hadi are inside Pakistan High Commission in Dhaka, road number 71, Gulshan. At first floor, there is a cell called Dhaka cell, and both of them are there. And if Pakistan has the courage, let them deny my claim. I will come up with some strong evidence. All right. ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বাংলাদেশে যা জুড়ি মেলা ভার, সেই শোয়েব চৌধুরী স্পষ্টভাবে বললেন যে ওসমান হাদির খুনি রয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাসে। আর আমি আমার গোপন, অসমর্থিত কিন্তু ভীষণভাবে নির্ভরযোগ্য সূত্রের ইনপুট থেকে আমি 26শে ডিসেম্বরই আমি বলেছিলাম যে তিনি আছেন, যে খুনি যে খুন করেছে ওসমান হাদিকে, সে পাকিস্তানের হাই কমিশনে রয়েছে। মিলে গেল আমার কথাটা। আবার দেখুন, এই খুনের পরে এখন একটি ভিডিও বার্তা বেরিয়ে এসেছে। এই দাউদ খান বা ফয়জাল করিম মাসুদ, তার যে ভিডিও বার্তাটি, সেটি এখন চারদিকে খুবই সাড়া ফেলেছে চারদিকে। কি সেই ভিডিও বার্তা? প্রথম একটুখানি অংশ দিয়ে আমি এখানে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম। এইবার আমি ফয়জালের ভিডিও বার্তায় যে বিষয়গুলো প্রধানত উঠে এসেছে তার মূল অংশগুলো ছোট্ট করে বলছি। ভিডিওতে প্রথমত ফয়জাল নিজেকে নির্দোষ দাবি করে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি ওসমান হাদিকে হত্যা করেননি এটা বলেছেন, এবং বলেছেন যে হাদি তার বন্ধু ছিলেন এবং ঘটনার সময় তিনি কাছাকাছি থাকলেও তিনি কোনো গুলি চালাননি। ষড়যন্ত্রের অভিযোগ সেটা তিনি করেছেন। তিনি বলেছেন কি, যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল, সেই মহলের নাম তিনি প্রথমে উল্লেখ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তিনি জামাতের সাথে যুক্ত ছিলেন ওসমান হাদি। এবং তিনি অভিযোগ করেন, এই ফয়সাল, যে একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে যাতে মূল অপরাধীদের আড়াল করা যায়। তাহলে একটা প্রশ্ন আসে, কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন? তিনি যদি না হন, খুনি না হন, অভিযুক্ত না হন, আসামি না হন, তাহলে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল, তাকে পিটিয়ে মব লিঞ্চিং করার পরিকল্পনা করা হয়েছিল বলেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আর তিনি কোথায় আছেন? তিনি যেটা স্পষ্ট করে বুঝিয়েছেন যে তিনি দুবাইয়ে আছেন এবং সেখান থেকেই এই বার্তা দিচ্ছেন। দুবাইয়েও একটি গোপন স্থানে তিনি আছেন। এটা তিনি ভিডিওতে আর কি বলেছেন? তিনি বলেছেন যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তিনি জানিয়েছেন। এইখানে একটা কথা বলা যায় যে আজকে তো 18 ডিসেম্বর 18-19-এর মধ্যবর্তী রাত্রে 18-19 ডিসেম্বরের মধ্যবর্তী রাত্রে হাদির মৃত্যু হয়। তারপরে 12-13 দিন হয়ে গেল।
এবং তাকে যেদিন আক্রমণ করা হয় সেই দিনের কথা ধরলে 20 দিন হয়ে গেল প্রায়। তাহলে আজ অবধি কেন তদন্তের জন্য একটা বিশেষ কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কেন নিয়ে এলেন না অন্তর্বর্তী সরকার? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে। আর পুলিশের ভাষ্য, ডিএমপি ঢাকা মহানগর পুলিশ তারা তো প্রথমে সরকারের দাবিকেই অস্বীকার করেছিল, বলেছিল যে এ পালিয়ে চলে গেছে ভারতে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন তারা আবার ঘুরে গেছে, ঘুরে গিয়ে বলছে হ্যাঁ তারা ওই মেঘালয় বর্ডার দিয়ে, মেঘালয়ের সংলগ্ন বর্ডার দিয়ে তারা মেঘালয়তে তারা চলে গেছে। তাহলে এখন যে প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে একের পর এক পুলিশ তার অবস্থান পাল্টাচ্ছে, অথচ বিশেষ তদন্তের কোনো ব্যবস্থা করছে না। আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করা উচিত ছিল। এর যে ইনকিলাব মঞ্চ যারা হচ্ছে হাদির যে সংগঠন, সেই সংগঠন শাহবাগে অবস্থান শুরু করে দিয়েছে এর তদন্তের দাবিতে। তারা একটা ডেডলাইন ঠিক করে দিয়েছে। তা সত্ত্বেও কেন সরকার এই ব্যাপারে বিশেষভাবে কোনো উদ্যোগ নেয়নি তদন্তের? কেন কোনো আন্তর্জাতিক তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে না? তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। সুতরাং এটা এই সরকার করবে না, কারণ খুনের চক্রান্তটা হচ্ছে এই সরকারেরই নিজেদেরই পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনার মধ্যে দেশকে নির্বাচন বন্ধ করা, এমনকি দেশকে ইসলামী বিপ্লবের পথে নিয়ে যাওয়া অনেক গভীর। আমি সেই বিষয়টাও আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে বলেছি। এবার সব শেষে আমি শোনাবো ওসমান হাদির খুনি বলে যাকে অভিযুক্ত করা হচ্ছে ফয়সাল যে ভিডিও বার্তাটি পাঠিয়েছে, সেই ভিডিও বার্তাটি আপনাদেরকে শোনাবো। আপনারা নিজেরাই শুনুন সকর্ণে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। What he's আমি saying এটার is that প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। I protest. এটার একদিন সুষ্ঠু বিচার হবে। I demand justice. এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। Me or my family are not আপনারা connected to যে this incident. ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি। The money you are Tax talking pay about, করছি। I have earned it legitimately. I have paid tax to the Bangladesh government. ট্যাক্স দেই, এগুলো প্রত্যেকটা হিসাব আছে। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানা শুধু একা নয়, আরো 8 জন সাথে আছে। এখন প্রশ্ন উঠেছে, কেন রুমিন ফারহানাকে আজকেই বহিষ্কার করতে হবে? কেন 2 দিন আগে বা 2 দিন পরে নয়? আপনারা সবাই জানেন বেগম জিয়া 30শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টায় ইন্তেকাল করেছেন, এবং সন্ধ্যায় 30 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করা হয়েছে। কেন? এর সাথে কি কোনো যোগসূত্র আছে? এখন কেউ কেউ তো বলছেন যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সাথে সাথে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। বেগম খালেদা জিয়া এতদিন বাধা ছিলেন, মানে বেগম খালেদা জিয়ার জন্য রুমিন ফারহানাকে বহিষ্কার করা যায়নি। বিষয়টা তো তাই না। এখন যেহেতু আজকেই বহিষ্কার করেছে, এখন বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। এইটা বিএনপি কে আরো ভেবে চিনতে বহিষ্কার করাটা উচিত ছিল। আর কেউ কেউ বলছেন যে কেউ কেউ বলছেন না, আমরা তো জানি রুমিন ফারহানা দলের একজন ত্যাগী নেতা। তিনি দলের জন্য, দলের হয়ে কাজ করেন, কথা বলেছেন।
ভূমিকা রেখেছেন, ঠিক আছে। তবে আমরা একটা আলামত দেখতে পেয়েছি, নির্বাচন কমিশনে যখন ব্রাহ্মণবাড়িয়ার যে নির্বাচনী এলাকা সেটি নির্ধারণ করতে গিয়ে বেশ কিছু হট্টগোল হয়েছে, তখনই বোঝা গেছে হয়তো রুমিন ফারহানার ভবিষ্যৎ ভালো না, কারণ বিএনপির পক্ষ থেকেই রুমিন ফারহানাকে উত্ত্যক্ত করা হয়েছে নির্বাচন কমিশন ভবনে। হ্যাঁ, এখন বহিষ্কার যদি করতেই চায় তাহলে তার 2-1 দিন পরেই করতে পারতো। ওয়াই বেগম খালেদা জিয়ার আজকে একটা শোক সন্তপ্ত দিন জিয়া পরিবারের জন্য, বিএনপির জন্য, বা দেশের অন্যান্য সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন তাদের জন্য আজকে দুঃখের দিন। তাদের এই দুঃখের দিনে আজকে রুমিন ফারহানার বহিষ্কার নিয়ে আলোচনা করতে হবে, রুমিন ফারহানার বিষয়টা শিরোনাম হবে পত্রিকায়, এটি কেউ আশা করেনি। আমরা আজকে বেগম খালেদা জিয়ার যে কাভারেজ দেখছি পত্রপত্রিকায়, বিভিন্ন দেশ, বিভিন্ন রাজনৈতিক তারা শোক প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু তার ভিতরে এই নিউজটা কাঙ্ক্ষিত নয় যে রুমিন ফারহানা সহ 9 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে এটি বিবেচনা করা উচিত ছিল। দেশের মানুষ, সাধারণ মানুষ সেটাই বলছেন, এবং বেগম জিয়ার ইন্তেকালের কারণে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। রুমিন ফারহানা সহ ওই 9 জনের পরিবারে, অর্থাৎ 9 জনের মনে তো আজকের দিনটা দুঃখের দিন, তাদের বহিষ্কার করার কারণ। কিন্তু আজকের এই দুঃখের দিন তাদের হতে পারত বেগম জিয়ার ইন্তেকাল। বেগম জিয়ার ইন্তেকালকে তারা এখন স্বাভাবিকভাবে ভালোভাবে নিতে পারবে না, তাদের মনে অন্য ক্ষত তৈরি হয়েছে। আজকে তারা বেগম জিয়ার জন্যই দুঃখ করতেন, বেগম জিয়া পরিবারের পাশে দাঁড়াতেন, কিন্তু তাদেরকে সেই দুঃখ থেকে, বেগম জিয়ার জন্য দুঃখ করা থেকে বঞ্চিত করা হয়েছে। এটি কতটুকু বাস্তবসম্মত হয়েছে বিএনপির নেতৃত্বে যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন, ভাবা উচিত যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 2 দিন আগে বা পরে, হয় বেগম জিয়ার ইন্তেকালের আগে ডিসেম্বরের যে কোনো সময় আপনারা তাদেরকে বহিষ্কার করতে পারতেন, অথবা নতুন বছরে 2 দিন পরেও তাদেরকে বহিষ্কার করা যেত। এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে। সবশেষে আবারও বলি, বেগম জিয়ার ইন্তেকাল দেশবাসীর জন্য দুঃখের, এবং তার আত্মার শান্তি কামনা করছি, তিনি যাতে ভালো থাকেন পরকালে। প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বিশেষ সহকারী। আপনারা জানেন যে গত বছরের নভেম্বর মাসে আমাদের প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য 3 জন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছিল। রহস্যজনকভাবে 3 জনই পদত্যাগ করেছেন। এর কারণ কি? এর পিছনে কি কোনো রহস্য আছে? তাদেরকে কি পদত্যাগে বাধ্য করা হয়েছে, নাকি ওই 3 জন বিশেষ সহকারী নিজেরা বুঝতে পেরেছেন, আত্মোপলব্ধি হয়েছে যে কেমন ধরনের একটা মানুষের সাথে আমরা বিশেষ সহকারী হিসেবে কাজ করছি? কি মানুষ তিনি? দেশটা আজকে বিশৃঙ্খল হয়ে গেছে। আমি দৈনিক ইত্তেফাক থেকে একটু পড়ে শোনাই, আপনারা বুঝবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ, ঠিক আছে। এর আগে আরো 2 জন পদত্যাগ করেছেন, তারাও কারা সেটাও বলছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কেউ থাকতে চাচ্ছে না, কেউ থাকেননি। 3 জনের 3 জনই নাই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন কবে? 30শে ডিসেম্বর, মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবার 30শে ডিসেম্বর রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র আমাদের মহামান্য রাষ্ট্রপতি বরাবর দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। তার মানে পদত্যাগ হয়ে গেল। এখন শুনেন, গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। এই 3 জন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আছেন, তিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই জন্য তাদের ওইসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছিল। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরী। খোদাবক্স চৌধুরী কিছুদিন আগে পদত্যাগ করেছে, আপনারা জানেন। আর স্বাস্থ্যের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান, যিনি মঙ্গলবার পদত্যাগ করেছেন 30 ডিসেম্বর। এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেছেন। গত বছর ডিসেম্বরে পদত্যাগ করেন খোদাবক্স চৌধুরী। গত ডিসেম্বরে পদত্যাগ করেন খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন খোদাবক্স চৌধুরী, তিনি পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আর কেউ নেই। 3 জন বিশেষ সহকারী ছিলেন। কি কারণে, কি রহস্যজনক কারণে তারা পদত্যাগ করেছেন, এটা কিন্তু জনগণকে ভাবিয়ে তুলেছে। কেউ কি প্রধান উপদেষ্টার সাথে কাজ করতে চাচ্ছেন না, নাকি তাদের কোনো অসদাচরণ রয়েছে, নাকি কোনো দুর্নীতি রয়েছে, নাকি তাদের আত্মোপলব্ধি হয়েছে যে ডক্টর ইউনূসের সাথে কাজ করে আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি, আমরাও তো এই ধ্বংসের অংশীদার। সেই জন্য তারা হয়তো আত্মোপলব্ধি থেকে, অনুশোচনা থেকে পদত্যাগ করে থাকতে পারেন। যাই হোক, দেখা যাক আগামীতে পরিস্থিতি কি বলে, সেটি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।